আপনি কি স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কারণ গর্ভাবস্থার শুরুর দিকে থেকে কিন্তু অনেক মা স্বপ্ন দেখে যে তার প্রসবটা নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের মাধ্যমে হবে। কিন্তু কিছু পরিবর্তনের কারণে বা কিছু সমস্যার কারণে দেখা যায় যে পরবর্তীতে তাকে ডাক্তাররা বলে থাকে যে সিজারিয়ানের প্রয়োজন হতে পারে। তো কেন এমন হয়? তো ডেলিভারির সময়ে এসে দেখা যায় যে কিছু শারীরিক পরিবর্তন বা এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো যদি থাকে তাহলে দেখা যায় যে স্বাভাবিক যে প্রসবটা রয়েছে সেই প্রসবটা কঠিন হয়ে যেতে পারে বা অনেক সময় ঝুঁকিপূর্ণ পর্যন্ত হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, সহজ ভাষায় বলবো, এমন 7টি গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ বিষয় বা লক্ষণও বলা যায়। তো এইগুলো যদি আপনার ডেলিভারির সময় আপনি যদি ফেস করেন তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারিটা বা স্বাভাবিক যে প্রসবটা আছে সেটা কিন্তু আপনার নাও হতে পারে, বলা যায় যে কঠিন হয়ে যাবে। তো ডাক্তার তখন আপনাকে সিজারিয়ান ডেলিভারির কথা বলবে। তাই বলবো আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো কিন্তু প্রত্যেক গর্ভবতী মায়ের জানা খুবই আবশ্যক, খুবই দরকারি। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু অল টাইম প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যায় যে কি 7টা লক্ষণ রয়েছে। তো বেশ কয়েকটা কারণ আছে বা লক্ষণ আছে যেগুলোর কারণে কিন্তু নর্মাল ডেলিভারিটা একটু কঠিন হয়ে যায়। প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে শিশুর অবস্থা যদি ঠিক না থাকে। দেখেন, গর্ভাবস্থায় শিশু কিন্তু পুরো 9 মাস জুড়ে চেঞ্জ করে, তার অবস্থানটা চেঞ্জ করে। তো শেষের দিকে যদি বাচ্চার মাথাটা যদি নিচের দিকে না থাকে, মাথাটা যদি জরায়ুর নিচের দিকে যদি না থাকে, তখন কিন্তু নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবটা যেটা রয়েছে সেটা কিন্তু কঠিন হয়ে যাবে। যদি বাচ্চার পা এবং নিতম্ব যেটাকে বলা হয় সেটা যদি নিচের দিকে থাকে, তখন কিন্তু বিশেষ করে নর্মাল ডেলিভারিটা একদমই রিস্ক হয়ে যায়। কারণ নর্মাল ডেলিভারি করতে পা একটা বের হবে না দুটা বের হবে, আপনি পা ধরে টান দিবেন, কীভাবে টান দিবেন, তাই না? তো এই জন্য কিন্তু তখন এটা রিস্ক হয়ে যায়। আর এই ধরনের পজিশনকে কিন্তু বলা হয়ে থাকে, মানে আপনাকে বোঝাতে চাচ্ছি আমি, যদি তার পা নিচের দিকে থাকে এবং বা আড়াআড়ি দিকে থাকে, এই ধরনের পজিশনকে বলা হয়ে থাকে ব্রিজ পজিশন বা ট্রান্সভার্স পজিশন। এটা আপনি জানতে পারবেন আলট্রার মাধ্যমে। আলট্রাতে কিন্তু রিপোর্টের মধ্যে লেখা থাকে। 2 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে যদি প্লাসেন্টা নিচের দিকে থাকে। দেখেন, গর্ভাবস্থার সময় প্লাসেন্টার মাধ্যমে কিন্তু শিশুর শরীরে খাবার যায় বা পুষ্টি যায়, ঠিক আছে? তো যদি গর্ভাবস্থার শেষের দিকে এসে যদি সেই প্লাসেন্টাটা আপনার জরায়ুর মুখের দিকে থাকে, যেখানে কিনা বাচ্চা বের হবে, তো ওইখানে যদি সে থাকে, মানে প্লাসেন্টাটা থাকে, তখন কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। কারণ আপনি যখন প্রেশার দিবেন প্রসবের জন্য, তখন কিন্তু সেই প্লাসেন্টাটা ছিঁড়ে আপনার মানে রক্তপাত হয়ে আপনার জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে। তা অনেক সময় বিশেষ করে এই যে আর এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্লাসেন্টা প্রিভিয়া, মানে এই সমস্যাটাকে বলা হয়ে থাকে। এটাও কিন্তু আলাদাতে লেখা থাকবে যদি সমস্যা থেকে থাকে। আর অনেক ক্ষেত্রে এই পরিস্থিতির যখন শিকার হয় মায়েরা, তখন কিন্তু তাদেরকে ডাক্তাররা একমাত্র সিজারিয়ান অপারেশনের কথাই বলে থাকে, যে একমাত্র এটাই অপশন। 3 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে শিশুর ওজন বেশি হওয়া। যদি গর্ভের শিশুটা স্বাভাবিকের তুলনায় বেশি ওজনের হয়ে থাকে, তখন কিন্তু দেখা যায় যে স্বাভাবিক যে প্রসবটা রয়েছে মায়েদের, সেটা করতে একটু তুলনামূলকভাবেই বেশি কষ্ট হয়ে যেতে পারে বা কঠিন হয়ে যেতে পারে। কারণ দেখা যায় কি, অনেক সময় মায়েদের যে পেলভিসটা রয়েছে সেই পেলভিসটা কিন্তু ছোট হতে পারে। যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু এই যে বড় বাচ্চাটা যে বের হবে, তখন কিন্তু মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে জনিপটটা ছিঁড়ে ফেটে একদম একাকার হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধান বা একটু নজর দিতে হবে।
বিশেষ করে যদি বাচ্চার ওজন তুলনামূলকভাবে বা স্বাভাবিকের তুলনায় যদি একটু বেশি হয়ে থাকে। তো 4 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে প্রসব বেদনা শুরু হলেও জরায়ু মুখ না খোলা। দেখা যায় কি অনেক সময় মায়েদের ডেলিভারির সময়টা যখন এসে যায় তখন প্রসব বেদনা উঠে যায়। তো প্রসব বেদনা উঠেছে কিন্তু জরায়ুর মুখ ঠিকমতো খুলছে না, যতটুকু খোলা দরকার, প্রয়োজনীয় যতটা দরকার কিন্তু ততটুকু মুখ খুলছে না। যদি জরায়ুর মুখ না খুলে তাহলে বাচ্চাটা বের হবে কিভাবে? তো দেখা যায় যে অনেকক্ষণ অপেক্ষা করা হচ্ছে এই জরায়ুর মুখটা খোলার জন্য, তারপরেও খুলছে না। তো দীর্ঘ সময় যখন অপেক্ষা করছেন তখন কিন্তু সময়টা বেশি এগিয়ে যাচ্ছে, তো বাচ্চা তখন রিস্কে পড়ে যায়। তখনই কিন্তু ডাক্তার সিদ্ধান্ত নেয় সিজার করানোর জন্য। তখন সেটা করা লাগতেই পারে। 5 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে শিশুর হার্টবিটে সমস্যা দেখা দেওয়া। তো ডেলিভারির সময়, প্রসব বেদনার সময় আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার হার্টবিটটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না বা হার্টবিটের সমস্যা মনে হচ্ছে, এছাড়া বাচ্চার উপর চাপ পড়ে যাচ্ছে, তখন কিন্তু বাচ্চার বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে বা রিস্ক হয়ে যেতে পারে। আর তখন কিন্তু আপনার দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনও হতে পারে। তো রিস্ক কেমন করে হয়? যদিও আমাদের দেশে এই ব্যবস্থাটা একদমই নেই বললেই চলে, যে ডেলিভারির সময়, প্রসবের সময় বাচ্চা কেমন পজিশনে, মানে কেমন অবস্থায় আছে, বাচ্চা প্রেশারে আছে কিনা সেটা জানার কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে আমাদের এই নর্মাল ডেলিভারির সময়টাতে আর কি, আমাদের এই সিস্টেমটাতে, বাংলাদেশের সিস্টেমটাতে। তো যেটাই হোক, যদি এই সমস্যার সম্মুখীন আপনারা হয়ে যান তাহলে কিন্তু শিশুর নিরাপত্তাটা কিন্তু সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে, যাতে শিশুটা সুস্থভাবে বের হয়ে আসতে পারে সেটা আপনাকে আগে খেয়াল করতে হবে, মানে মাথায় রাখতে হবে যাতে আপনার শিশুটা নিরাপদে আসতে পারে। সেই জন্য দরকার পড়লে আপনার সিজারও করা লাগতে পারে। 6 নম্বর হচ্ছে পূর্বে একাধিকবার সিজারের অভিজ্ঞতা থাকা। তো দেখেন যে যেসব মায়েরা রয়েছে আর কি, যারা আগেও সিজার করেছে বা একের অধিক করেছে বা আগেও করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কথাটা একটু অন্যরকম খাটে। যেহেতু তারা অলরেডি সিজার করেছে, তার মানে তাদের জরায়ুতে কিন্তু কাটা পড়েছে। তো জরায়ুতে যেহেতু কাটা পড়েছে, সেহেতু নর্মাল ডেলিভারির জন্য যে প্রেশারটা ক্রিয়েট করা হবে, তো ওই প্রেশারে কিন্তু ওই কাটা জায়গায় কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু অনেক সময় ডাক্তাররা পরিস্থিতি বুঝে এই যে নর্মাল ডেলিভারির কথাটা এড়িয়ে যায়, সিজারের পরামর্শটাই দিয়ে থাকে। তবে এই ক্ষেত্রে একটা আমি কথা বলি, যারা একদম নতুন প্রেগনেন্সি রয়েছে, মানে একদম ফার্স্ট প্রেগনেন্সি রয়েছে, তো তাদের বেলায় কিন্তু তারা নর্মালের চেষ্টা তারা করতেই পারে, তাদের বেলায় কোনো সমস্যা হওয়ার কথা না। আর একটা লক্ষণ রয়েছে যেটা হচ্ছে কিনা যে ডেলিভারির জন্য মায়েদের প্রিপেয়ার্ড না থাকা। দেখেন, ডেলিভারির জন্য কিন্তু মায়েদের অনেক ধরনের প্রিপেয়ার্ড থাকতে হয়, বিশেষ করে শারীরিক একটা যে শরীরের প্রস্তুত রয়েছে সেটা কিন্তু থাকতে হবে। কেননা আপনার নর্মাল ডেলিভারির জন্য কিন্তু বিশেষ করে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটা প্র্যাকটিস করা, ওইটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি না করতে পারেন তাহলে নর্মাল ডেলিভারিটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে, আর তখন আপনাকে কিন্তু বাধ্য হয়ে মাঝ রাস্তায় আপনাকে সিজারের অপশনটা বেছে নিতে হবে। কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো না মায়েরা একটু ভুল বুঝে। অনেকেই নাকি মনে করে যে যাদের বয়স বেশি হয়ে গিয়েছে তাদের নর্মাল ডেলিভারিটা সম্ভব না, তাদেরকে সিজারই করতে হবে। এমনটা কিন্তু না। আপনি যদি আপনার শরীর যদি প্রিপেয়ার থাকে, আপনি মনোবল যদি শক্ত থাকে আপনার, তাহলে কিন্তু আপনি এই বেশি বয়সে এসেও আপনি কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারবেন। আর একটা আছে যে অনেক মায়েরা মনে করে যে যাদের পেটটা বেশি বড় তাদের বুঝি নর্মাল ডেলিভারি হবে না। এরকমটা হয় না। যদি আল্লাহ চায় তাহলে আপনার এই পেট বড় হওয়া সত্ত্বেও আপনি কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারবেন। আর একটা মায়েরা যেটা মনে করে যে ভুল একটা ধারণা, সেটা হচ্ছে বাচ্চার বিশেষ করে ওজনটা যদি বেশি হয়ে যায় আর কি, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারিটা রিস্ক হয়ে যায়। সত্যি কথা বলতে এখানে রিস্ক হয়, কিন্তু এই ক্ষেত্রে একটু পদ্ধতি অবলম্বন করতে হয়, একটু সাইড কাটা লাগতে পারে। অবশ্যই সেটা ডাক্তার বা অভিজ্ঞ যে নার্স রয়েছে তাদের অধীনে। তো তখন আপনার নর্মাল ডেলিভারিটা সহজ হয়ে যায়। যদি আপনি যে অভিজ্ঞ আয়া রয়েছে যারা, বিশেষ করে নর্মাল যে দাইমা রয়েছে, তাদের হাতে যদি করাতে যান তখন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তাই আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। কেমন সমস্যা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যে আমার পরিচিত একজন মানুষের কথা, যে তার নর্মাল ডেলিভারি বাচ্চা নর্মালেই হয়েছে,
কিন্তু তার অবস্থা খারাপ হয়ে গেছে। কিভাবে? তার এই যে যোনিপথ যেটা রয়েছে সেটা একদম ছিঁড়ে ফেটে একাকার হয়ে গিয়েছে। এমনকি যিনি ডেলিভারি করিয়েছেন তিনি যে ভিতরের যে প্লাসেন্টাটা রয়েছে সেটা বের করতে পারেননি। যার ফলে কি হয়েছে, তাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হয়েছে, অপারেশন করতে হয়েছে, একদম সিজারের মতো অপারেশন করতে হয়েছে। যদিও ডিএমসিটাকে করছে সে, কিন্তু খরচ কিন্তু ওরকমই পড়ছে না। সর্বোপরি বাস্তবে মানে আপনার যে এই সিদ্ধান্তগুলো কিন্তু আপনার একার উপর নির্ভর করে না। এই যে সিজারের অপশন বা নর্মালের যে অপশনটা রয়েছে এটা কিন্তু মা ও শিশুর নিরাপত্তার উপরে কিন্তু বেছে নিতে হবে। তো আমি দোয়া করি যেন আপনাদের সকলেরই মনে আশা যেন পূরণ করে এবং আল্লাহ যেন আপনাদের সহজ একটা প্রসব দান করে, সেটা নর্মালি হোক কিংবা সিজারেই হোক। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করলাম আজকে নর্মাল ডেলিভারির জন্য খুঁটিনাটি কিছু লক্ষণ তুলে ধরার জন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকে এই ভিডিওটা নতুন দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। আল্লাহ সকল মা এবং অনাগত সন্তানকে সুস্থ এবং নিরাপদ রাখুক। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।